আমন্ত্রণ সংবাদ সংলাপে আপনাদের সাথে আছি আমি রাকিবুল্লাহ সরকার। আর আমার সাথে এই মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছেন ডক্টর ইমরানুল হায়দার চৌধুরী, ডিজিএম হসপিটাল অপারেশন, AMZ হসপিটাল লিমিটেড, এবং আছেন ডক্টর অপূর্ব পণ্ডিত, সম্পাদক amarhealth.com। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, গতকাল থেকে শুরু হয়েছে বিমানবন্দরে RT-PCR ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা, যেটা আরব আমিরাতের একটি শর্ত ছিল। সেই শর্ত মেনেই গতকাল থেকে প্রবাসী শ্রমিকরা আরব আমিরাতে যেতে পারছেন। আমরা এসব নিয়েই আজকে কথা বলবো। আমি প্রথমেই যেতে চাই ডক্টর ইমরানুল হায়দার চৌধুরীর কাছে। ইমরান ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, গতকাল থেকে বিমানবন্দরে তো RT-PCR ল্যাব চালু হয়েছে, কতটা নির্ঝঞ্ঝাট হয়েছে শ্রমিকদের যাওয়াটা? আসলে আমাদেরকে গতকালকে থেকে যখন আমরা ইনস্ট্রাকশন পেলাম যে ইউএই আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তারপর থেকে কিন্তু মোটামুটি আমরা আমাদের সেভাবে প্রস্তুতি ছিল। আগে থেকে আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম সংশ্লিষ্ট 6টা ল্যাব। সেভাবেই আসলে আমরা কার্যক্রম শুরু করে দিই। আমাদের সন্ধ্যা আপনার 7:30টার দিকে আমাদের একটা কাজ শুরু হয়ে যায়। তো যেহেতু এখন পর্যন্ত ব্যাপারটা আসলে এখন মানুষজন জানছে, এতদিন কিন্তু মানুষ জানতো যে আসলে যে এখন জটিলতা ছিল সেটা কেটে গেছে, এটা এখনো সবার কাছে পৌঁছায়নি। তো আপনার যতটুকু আর কি আমরা এর মধ্যে দিয়ে যাত্রী পাচ্ছি তাদের কাছ থেকে আমরা যা রেসপন্স এখন পর্যন্ত দেখতেছি, যে আপনার মোটামুটি সবাই এখন একটু রিলিফ বা একটু স্বস্তির একটা হাওয়া কিন্তু তাদের মনে। এবং আমরা সবার সাথে কথাও বলেছি, তো তারা কিন্তু এখন যথেষ্ট রিলিফ ফিল করছে। এবং ভবিষ্যতে যে আমাদের বাংলাদেশি ভাইরা যেতে পারবেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু সবাই খুবই আনন্দিত। সবই সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়। তার সঠিক দিক নির্দেশনা আর কি আমাদের এই কাজটা খুবই স্মুথলি ভাবে এখন পর্যন্ত আমরা করতে পারছি। হুম, ধন্যবাদ ইমরান ভাই। আমি এবার অপূর্বদার কাছে যেতে চাই। অপূর্বদা, সরকারিভাবে যখন এটা করতে চাওয়া হলো, তখন স্বাস্থ্য অধিদপ্তর এক ধরনের অক্ষমতা প্রকাশ করলো যে এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়, কারণ সরকারিভাবে করতে গেলে 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে। কিন্তু বেসরকারিভাবে আমরা দেখলাম যে প্রায় 1.5 মাসের মতো সময় লেগেই গেল। তো এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বেসরকারিভাবে যে দিলাম শেষ পর্যন্ত, এটা কি চিকিৎসাকে বাণিজ্যিকীকরণের এক ধরনের ধাপ বলতে পারেন? সেইটা তো অবশ্যই বাণিজ্যিকীকরণের একটা বিষয় তো আছেই। আর যেহেতু এখানে আসলে আরব আমিরাত বা কয়েকটি দেশে বাধ্যতামূলক ভাবে এরকম একটি পজিশন চেয়েছে যে তারা 12 ঘন্টার মধ্যে আসলে করোনা পরীক্ষার টেস্ট হতে হবে, না হলে তারা আসলে এটি গ্রহণ করবে না। কাজেই বিমানবন্দরে এই RT-PCR ল্যাব স্থাপন ছাড়া আসলে সুযোগ ছিল না। এবং এটা কিন্তু অনেক আগেই হতে পারত। অনেকগুলো দেশ তাদের বিমানবন্দরে RT-PCR ল্যাব বা এরকম পাকিস্তান করেছে, ভারত করেছে, করোনা পরীক্ষার সুবিধা দিয়ে অনেক আগে থেকেই করেছে। তো সেখানে বাংলাদেশে কিন্তু অনেক আগে থেকেই সরকারিভাবেই করতে পারতো। তো যাই হোক, তারপরও আমরা মনে করি যে এটি একটি ভালো উদ্যোগ, যেহেতু আমাদের অনেক কিন্তু যারা রয়েছেন বিদেশে কর্মরত, তাদের প্রবাসীদের সেখানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, তার মধ্যেও শেষ সময়েও যেহেতু এ ধরনের একটি উদ্যোগ নেওয়া গেছে, প্রাইভেট ভাবে হলেও যদি নেওয়া যায়, সেটি আসলে যতটুকু সম্ভব তাড়াতাড়ি নেওয়া সম্ভব হয়েছে। তা আমরা আশা করি যে এটি খুব ভালো কাজ করবে। এখনো নাকি ভালো মতো কাজ শুরু হয়নি। কিন্তু অপূর্বদা, আমি যদি একটু যোগ করতে চাই আপনার সাথে, যদি সরকারিভাবে হতো তাহলে তারা এই যে আরব আমিরাত যেটা বলছে স্ট্যান্ডার্ড অফ প্রসিজিওর কিভাবে কাজ করছে, এটা তাদেরকে সম্পূর্ণ জানাতে হবে। তাদের মনোপুত হলে পরে তারা সেটার অনুমোদন দেবে, যে কারণে তারা প্রথমে একটির অনুমোদন দিয়েছিল, পরবর্তীতে বাকিগুলোর অনুমোদন দিল। সরকারিভাবে হলে কি আমাদেরকে এই সমস্যাটা সম্মুখীন হতে হতো? নিশ্চয়ই না। এবং সেখানে খরচও কিন্তু অনেক কমে আসতো। যেখানে আমাদের এই যারা এই আরব আমিরাতে যারা যাচ্ছে, আরব আমিরাতে যেতে চায়, তাদের এমনিতেই অনেকগুলো লস হয়ে গেছে, তাদের অনেকগুলো দিন পার হয়ে গেছে, ভিসার মেয়াদের শেষের দিকে চলে এসেছে, হাতে হয়তো টাকা নেই। তার মধ্যে যদি এখানে আমরা খরচের কথাটি কিন্তু একবারও বলছি না। RT-PCR 1600 টাকা এখন খরচ হবে, 1600 টাকা এখন খরচ, যেখানে 100 টাকা বা 200 টাকার মধ্যে হয়তো করতে পারতো তারা, বাকি টাকাটা সেভ হতো। সেই জায়গায় এখানে
এখন সরকারিভাবে উদ্যোগকে তো আর আমরা যেভাবেই হোক স্বাগত জানানোই দরকার। অবশ্যই আমরা শেষ পর্যন্ত দেখতে চাই যে শ্রমিকরা যেতে পারছেন, হ্যাঁ, এটাই আমাদের শেষ পর্যন্ত চাওয়া। ধন্যবাদ অপূর্বদা। আমি একটু ইমরান ভাইয়ের কাছে যেতে চাই। ইমরান ভাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা ডক্টর মোজাহিরুল হক একটি সংবাদ মাধ্যমে বলেছেন, সরকারের আইইডিডিসিআর এর কাছে ল্যাব ও জনবল আছে যা শুধু বিমানবন্দরে স্থানান্তর করতে হবে, কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাব স্থাপন করতে চাইলেও স্বাস্থ্য বিভাগ অপারগতা প্রকাশ করে। আপনার কাছে কি মনে হয় এই বক্তব্যটার সত্যতার ক্ষেত্রে? সেটা বোধহয় আমাদের না বলাটাই ভালো হবে, যেহেতু আপনারা আমাদের দেখেন, আমাদেরকে যখন ফার্স্ট ইনফর্ম করা হলো, তখন থেকে কিন্তু আমাদের প্রতিটা যে কয়জন কাজ পেয়েছেন এখানে সবাই কিন্তু না, ঠিক আছে ইমরান ভাই, আমি আপনাকে যদি একটু প্রশ্নটা অন্যরকম ভাবে করি, যে কারণে আমরা বেসরকারি ভাবে করতে গেলাম, যে সরকারি ভাবে করতে গেলে আমার 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে, অবশ্যই বেসরকারি ভাবে করলে আমার সেটা অনেক কম সময়ের মধ্যে সম্ভব। কিন্তু আমরা 3 গত দিনের মধ্যে মাসে ল্যাব করে দিয়েছি। জি, গত গত মাসে কমিটি হওয়ার পর আজকের তারিখ পর্যন্ত এটা চালু হতে প্রায় 1 মাস সময় লেগে গেল। এই সময় খাতনটা কেন হলো বেসরকারি খাতে দেওয়ার পরে? এটা আসলে বেসরকারি খাতে দেওয়ার পরে আমি যেটা বলবো যে ইউএই তে যখন আপনার আসলে দেখেন, আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু কিছু রেস্ট্রিকশন ছিল, যে কারণে হচ্ছে ইউএই গভর্নমেন্ট থেকে আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয় যে তোমাদের এখানে যে তোমরা যাত্রী আমাদের দেশে পাঠাবা, তো সে যাত্রী পাঠানোর জন্য তোমরা আরটিপিসিআর ব্যবস্থা থাকা লাগবে। একটা হচ্ছে 48 আওয়ার্স আগে, যেটা সে র্যান্ডম পদ্ধতিতে করে আসবে, আর আরেকটা হচ্ছে সে ফ্লাইটে ওঠার 6 ঘন্টা আগে করতে হবে। তো তোমাদের সে ফ্যাসিলিটি আছে কিনা, ওই ব্যাপারটা নিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বললেন যে তোমাদের এখন আমাদের প্রবাসীরা যেতে পারছে না, তোমরা যেভাবে হোক ব্যবস্থা করো, তো সেই অনুসারে কিন্তু আসলে ইউএই তে আমাদের আপনার সেই স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে আপনার যে আমাদের 6টা এসওপি আমরা জমা দিয়েছি 6টা প্রতিষ্ঠান, সেটাও কিন্তু আপনার ভেরিফিকেশনের কিছু ব্যাপার ছিল, যা আমরা আমাদের মতো পাঠিয়ে দিয়েছি। সিভিল এভিয়েশনও তাদের লেভেল বেস ট্রাই করেছে যে আমাদের এসওপিটা যাতে অ্যাজ আর্লি এস পসিবল সেটা অ্যাপ্রুভ হয়ে আবার আমরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয় কাজ শুরু করতে পারি। আসলে এখানে অনেকগুলি প্রসেসিং ছিল আপনার, এক একটা এয়ারলাইন্স এর আপনার দেখা যাচ্ছে ক্রাইটেরিয়া ছিল এক এক রকম ভাবে, যেখানে আপনার আপনার অন্যান্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে যেখানে আপনার র্যাপিড পিসিআর পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে যেখানে আর কি করা সম্ভব, সেই মেশিন আসলে বাংলাদেশে কারো কাছে ছিল না, স্টিল নাও কিন্তু সেটা তো খরচও অনেক বেশি, আমাদের শ্রমিকদের পক্ষে সেটা পোষানো তো সম্ভব হবে না। সেটাই কিন্তু, সেজন্যই কিন্তু একটা স্বাস্থ্য অধিদপ্তর একটা আপনার করে দিল যে এটা আমাদের ট্রেডিশনাল যে পদ্ধতিতে আছে পিসিআর পদ্ধতি, সেটার মাধ্যমে আমাদেরকে সেটা ইউএই কে সেটাই কিন্তু আমরা অ্যাপ্রুভ করে নিয়ে আসলাম। এটা কিন্তু আমাদের শ্রমিকদের জন্য কিছুটা হলো আপনার এটা তার জন্য আপনার কস্ট ইফেক্টিভ হয়েছে। কস্ট এফেক্টিভ হয়েছে, জি, জি, তো সহজলভ্য ব্যাপারটা হয়েছে অনেকখানি। সহজলভ্য হয়ে গিয়েছে। তো আপনার ব্যাপারটা দেখেন, আপনার আমাদের সীমাবদ্ধতা কিন্তু আমাদের অনেক ছিল, যেটা ইন্ডিয়া, পাকিস্তান বলেন, জাপান বলেন, সবার কাছে কিন্তু র্যাপিড পিসিআর মেশিন আছে, তারা উইথিন খুব স্মুথলি তারা এই যাত্রীগুলোকে তারা তাহলে bypass আপনি করে কি দিতে বলতে পারে। চাচ্ছেন যে ইন্ডিয়া পাকিস্তানে যে র্যাপিড টেস্টের যে ব্যাপারটা, সেখানে খরচটা আমাদের তুলনায় অনেক কম হচ্ছে, যে না না কারণে তারা করতে পেরেছে? না না তা ব্যাপারটা বলছি না, ওরা হচ্ছে আপনার যে কোনো একটা কোম্পানি ওরা কাজ করছে, যে কোনো একটা কোম্পানিকে ওরা সিলেক্ট করে সেক্ষেত্রে কি দিয়েছে, একটা সরকার কোম্পানি ভর্তুকি করছে। দিচ্ছে? সরকার হয়তো বা আপনার ভর্তুকি, হ্যাঁ সরকার থেকে ভর্তুকি দিতে পারে, ব্যাপারটা আমি আসলে ওইটা কনফার্ম না হয়ে আমার বলাটা ঠিক হবে না। জি, তবে অবশ্যই সেখানে আপনার আমাদের যতটুকু জানি যে 4,500 রুপি করে পড়ে ইন্ডিয়াতে, জি, আপনার এই পদ্ধতিটার জন্য 4,500 রুপি করে পড়তো। সেটা এখন এয়ারপোর্ট ভ্যারি করে। আহ, এয়ারপোর্ট ভ্যারি করে, জি, হ্যাঁ, এয়ারপোর্ট টু এয়ারপোর্ট হয়তো বা ভ্যারি করবে। তো হুম। আপনার সবচেয়ে বেশি জাপানে খরচ হয়, যেটা প্রায় 35,000 টাকার মতন। আমাদের যেটা সীমাবদ্ধ আপনার দেখা যাচ্ছে, মেশিন আমাদের বাংলাদেশে নিয়ে আসাটাও কিন্তু এনসি করে নিয়ে আসতে হবে, তো সেটাও কিন্তু একটা অনেক জটিলতার একটা ব্যাপার ছিল। তো এটা আমরা কিন্তু সম্পূর্ণ পদ্ধতিটা ওভারটার্ন করে আমাদের যে ট্রেডিশনাল মেথড, সেটাই কিন্তু জি, আমরা 6টা প্রতিষ্ঠান সেভাবে আমরা ল্যাবটা স্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায়, সিভিল এভিয়েশনের সহায়তায় আমরা কিন্তু ইউএই থেকে এই গতানুগতিক পদ্ধতি যেটা কোথাও অ্যাপ্রুভ করে না, সেটা কিন্তু আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা সেটা এস্টাবলিশ করে নিয়ে আসছি। এটা কিন্তু হুম। আমাদের হিউজ একটা অ্যাচিভমেন্ট বলতে হবে। অবশ্যই, অবশ্যই, বেসরকারি খাতের এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। ইমরান ভাই, আপনি যেহেতু এয়ারপোর্টে আছেন আজকে,
আমি যদি একটু জানতে চাই আপনি কেমন দেখছেন আজকের পরিস্থিতি? আমি সত্যি কথা যেটা বলবো যে আমাদের আসলে গতকালকে তো ঘোষণাটা হলো, তো ইনশাল্লাহ মানুষজন প্রপারলি জানতে পারবেন আস্তে আস্তে। তো আপনার 48 আওয়ার্স আগে আপনার এখন তো আপনার এয়ারলাইন্স থেকে টিকিট ইস্যু করতে হবে, জি। মানুষজনকে জানতে হবে, মানুষ টিকিট কিনবে, 48 আওয়ার্স আগে টেস্টটা করবে, করে তারপর হচ্ছে সে অনুসারে যেদিন তার ফ্লাইট টাইম সেদিন সে 6 ঘন্টা আগে এসে আমাদের এখানে টেস্টটা করবে। তো আপনার হুম। এখন একটু স্লো আমি বলবো, যেহেতু মানুষজন এখন আমরা দুবাই ফ্লাইট বা দুবাই আমি যাত্রী ওরকম পাচ্ছি না এখন পর্যন্ত। সেটা হয়তো বা নেক্সট 4 থেকে 5 দিনের মধ্যে যখন মানুষ জেনে যাবে, টিকিট ইস্যু হয়ে যাবে, এটা নিয়ে যখন মানুষের ধোঁয়াশাটা কেটে যাবে, তখন মোটামুটি মনে করেন আমরা অ্যাজ ইউজুয়াল আশা করি যে ঢাকা থেকে দুবাই যে ফ্লাইট গুলি যদি ওপেন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিটা ফ্লাইটে ইনশাল্লাহ আমরা 300 করে যাত্রী আমরা অবশ্যই পাবো, ওরকম ভাবে আমাদের এস্টিমেশনটা আছে। তো এখন পর্যন্ত আপনার আমাদের একটু স্লো যাচ্ছে, সেটা কেটে যাবে, ইটস নট পার্মানেন্ট, টেম্পোরারি। ধন্যবাদ ইমরান ভাই। আমি এবারে অপূর্বদার কাছে যেতে চাই। অপূর্বদা, ইন্ডিয়া পাকিস্তান আমাদের প্রায় 1-1.5 মাস আগে থেকেই আরটিপিসিআর ল্যাব বা র্যাপিড পিসিআর ল্যাবের মাধ্যমে তাদের প্রবাসীতে প্রবাসী শ্রমিক পাঠানো শুরু করে দিয়েছে। আমরা অনেকখানি পিছিয়ে গেলাম, এটা আমাদের শ্রমবাজারের জন্য কতখানি? না, সেটা নিশ্চয়ই আমাদের শ্রমবাজারের জন্য এটি ক্ষতিকর হলো। আমরা এর মধ্যে অনেকেই হয়তো তার ভিসার মেয়াদ শেষ হয়েছেন এবং উনি যেতে পারবেন না। কাজে এই পরিস্থিতিটি আমাদের অনেক না, সেক্ষেত্রে কিন্তু আরব আমিরাত দূতাবাস আশ্বস্ত করেছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে তারা অটোমেটিকলি ভিসা রিনিউ করে দেবে। আচ্ছা। না, সেটি নিশ্চয়ই আমাদের কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করছে আসলে পুরো বিষয়টি। যদি আমরা মনে করি যে এখানে আহ, শেষ মানেই তো আসলে শেষ না, সে যে অবশ্যই কথাটি না। আপনার এখান থেকে আসলো যে তারা ভিসার মেয়াদটি যদি একটু বাড়িয়ে দেয়, আরো 1 মাস বাড়িয়ে দেয়, 2 মাস বাড়িয়ে দেয়, তাহলে নিশ্চয়ই আমাদের শ্রমিকরা যেতে পারবে। কাজেই সেই জায়গাটিতে আসলে কূটনৈতিক সম্পর্কের উপরে নির্ভর করছে। এবং আমাদের যে আমরা মনে করি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের আমাদের মন্ত্রণালয় ভালো মতো যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সমন্বয়ে যদি এই বিষয়টি অ্যাপিল থাকে যে আমরা আমাদের এই আরটিপিসিআর ল্যাবটি স্থাপনে কিছুটা দেরি হয়েছে, যে কারণে আপনারা যদি এই জায়গাটিতে আমাদের না, আমি আমি যে কারণে আপনার কাছে এই জিনিসটা জানতে চাইলাম, আমি যতদূর জানি দুবাইতে, ইমরান ভাই বোধহয় আমার সাথে একমত হবেন, দুবাইতে এখন অ্যাপেক্স ফেয়ার চলছে, যে কারণে তাদের প্রচুর শ্রমিক দরকার এবং বাংলাদেশে যারা শ্রমিক আছেন তাদেরকে কর্তৃপক্ষ বারবার তাগাদা দিচ্ছে যে আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন। কিন্তু এই ভ্যাকুয়াম টাইমটাতে আমরা যেতে পারলাম না। এখন এইটা আহ, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আসলে কি করা যেতে পারে বলে আপনি মনে করেন অপূর্বদা? না, সেটাই তো বলছিলাম যে যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই এখন তো আমাদের মনে হয় যে আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা করতে পেরেছি। প্রায় 550 জন প্রতিদিন বোধহয় টেস্ট করতে পারবে, মানে 6টি ল্যাবে যদি 95টা করেও হিসাব করি, এক একটা ল্যাবে 92টা করে বোধহয় হবে। 92টা বা 95টা, তাতে প্রায় 550-600 টেস্ট প্রতিদিন হচ্ছে। কাজেই এই সংখ্যাটি তো একেবারে কম না, সেই সংখ্যাটি তো নিশ্চয়ই ভালো। অবশ্যই, কিন্তু আমাদের যত শ্রমিক বাংলাদেশে আটকা পড়ে আছেন এই মুহূর্তে, সেটা শেষ করতে বোধহয় মাসখানেক সময় লেগে যাবে। ইমরান ভাই, আপনি যদি কিছু মন্তব্য করেন, মাসখানেক লাগবে বোধহয়। এটা আসলে আপনার যে ফ্লাইট শিডিউল জটিলতা ছিল বা যাদের হুম, জমে গিয়েছে তাদেরকে আসলে যদি আমরা স্মুথলি তাদেরকে আপনার ছেড়ে দিতে চাই, হুম, হুম। সেক্ষেত্রে আপনার একটু যেটা বললাম যে আমাদের এখন পর্যন্ত কিন্তু আমরা স্লো পাচ্ছি, যে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত যদি আমি ধরি, তো আশা করতেছি সেটা আস্তে আস্তে করে আমাদের সংখ্যাটা বাড়বে। তো সেই হিসাবে আপনি ধরে রাখেন ইনশাআল্লাহ হয়তোবা মাসখানেকের মধ্যে একটা আমরা ফলপ্রসূ একটা ইয়া পাবো, যে আমরা যাত্রী এই প্রবাসী গুলিকে আমরা ইনশাআল্লাহ তাদেরকে পৌঁছে দিতে পারবো। ইমরান ভাই, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই। আপনারা যে প্রসিডিউরের মাধ্যমে আরটিপিসিআর স্থাপন করলেন এয়ারপোর্টে, সেটা কতখানি স্বাস্থ্যসম্মত? কারণ এরপরে যে প্রশ্নটা করতে চাই সেটার জন্য এই উত্তরটা জানা আমার খুব জরুরি। এটা এটা আমি আপনাকে বলবো, আমাদের পিসিআর ল্যাব স্থাপন করার জন্য যা যা প্রোটোকল মেনটেন করা দরকার সেটা স্বাস্থ্য অধিদপ্তর, তারপর টেকনিক্যাল কমিটি, আইডিসিআর, যিনি আইডিসিআর কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে মেনলি সার্টিফিকেশনটা করে থাকে। তো জি। এখানে দফায় দফায় ওনারা ভিজিট করেই কিন্তু আমাদেরকে সকল নিশ্চয়তা দিয়ে
আমরা কিন্তু তাদের অনুমোদন সাপেক্ষে কিন্তু আমরা শুরু করেছি। আমরা কিন্তু সেট আপটা মানে মেশিন পত্র নিয়ে এসে তারপর আপনার মেশিন পত্রগুলি সেট আপ করে কিন্তু আমরা কাজ শুরু করে দিতে পারি না। এটা তারা হুম, হুম। এসছেন, তারা এসে একটা আর্টিফিশিয়াল ল্যাব স্থাপন করার জন্য যা যা স্থাপন করা প্রয়োজন বা যা যা সেফটি মেনটেন করা দরকার সব কিন্তু ওনারা ইঞ্চি বাই ইঞ্চি দফায় দফায় এসে চেক করে তারপরে কিন্তু, যেহেতু এটা আমাদের প্রেস্টিজিয়াস একটা ইস্যু, এখানে আপনার সেফটির ইস্যু আছে, সবকিছু মিলে 100% না হয়ে কিন্তু এখানে আসলে এই কাজটা হয়নি। এবং খুবই স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে 100% মেনটেন করার পরেই কিন্তু আমরা ল্যাবের কার্যক্রম শুরু করেছি উইথ দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার আইডিসিআর অ্যান্ড আওয়ার টেকনিক্যাল কমিটি অ্যান্ড আওয়ার হেলথ ডিপার্টমেন্ট, ধন্যবাদ ইভেন ইমরান ভাই। সিভিল এভিয়েশনও। জি ধন্যবাদ ইমরান ভাই। আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতে চাই, আমরা আমাদের দেশে করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে দেখেছি হাসপাতালগুলোতে যখন সেন্ট্রাল এসি ব্যবস্থা ছিল, নেগেটিভ প্রেসার ছাড়া যখন আমরা করোনা পরীক্ষা করেছিলাম, তখন হাসপাতালের বাকি যারা সাধারণ রোগী ছিল তাদের মধ্যেও কেউ কেউ আক্রান্ত হয়েছেন। আমি কি ঠিক বলছি ইমরান ভাই? হ্যাঁ, ঠিক বলেছেন। জি। এখন আমাদের এয়ারপোর্টে এই করোনা টেস্টের জন্য যে বায়োসেফটি ক্যাবিনেট যেটা দরকার রিজেন্ট গুলো মেশানোর জন্য, সেটা মেশিন পর্যন্ত পৌঁছানোর জন্য, পরীক্ষার জন্য, তো সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবহার করছেন? সেন্ট্রাল এসি সিস্টেম? আমাদের দেখেন প্রতিটা কোম্পানিরই 6টা ল্যাব আছে, 6টা ল্যাবেরই আপনার 2টা করে বায়োসেফটি ক্যাবিনেট আছে। বায়োসেফটি ক্যাবিনেট 6 আছে, দুগুণে সেগুলো 12। সেগুলোর যে এয়ার প্রেসার সেটা কি সেন্ট্রাল এসির সাথে একীভূত করা? এখানে আমি আপনাকে একটু একটা কথা বলি। আপনার জি, আমাদের ল্যাব করার সময় আমাদেরকে যেটা আপনি বলেছেন সেই জি। প্রসিডিউর অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাবই সেভাবে আমরা আমরা ওইভাবে আমরা অবশ্যই কাজ করেছি। আপনারা তো আপনাদের প্রসিডিউর জি, অনুযায়ী কাজ করবেনই, কাজ এছাড়া তো করেছি। কাজ এখন পাবেন না। আপনার সেটা তো আমরা কাজ করতে পারবো না। জি। এখানে যেটা হয়েছে আপনার সেটাও কিন্তু মেক শিওর 100% করা হয়েছে। সেটা হয়তো বা সাধারণ মানুষ একটু বুঝবে না। যদি আমরা একটু সাধারণ ভাবে বলতে চাই জেনারেল ল্যাঙ্গুয়েজে, সেক্ষেত্রে জি, সেখানে কিন্তু আপনার এই স্বাস্থ্য প্রকৌশল যে বিভাগ আছে ওনারা সুন্দর একটা সমাধান করে দিয়েছেন। আপনি যে ব্যাপারটা বলেছেন সেটা জি। অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট, যেটা আমরাও তুলেছিলাম, স্বাস্থ্য অধিদপ্তরও তুলেছিল। সেটা একটা সলিউশনও বের হয়েছে, সেটা আমি একটু ছোট্ট করে বলে দেই, যেটা অবশ্যই। আমাদের দর্শকদের জন্য বোধগম্য হবে। সেটা হচ্ছে এখানে ইউভি লাইট বলে একটা কথা আছে। সেই ইউভি লাইটের মাধ্যমে আসলে এই ডিসইনফেকশনটা আমরা খুব ইজিলি করে দিতে পারবো। জাস্ট 20 মিনিটস টু 30 মিনিটস আপনার ওই ইউভি লাইটটা চালু রাখার মাধ্যমে সেই ইউভি রে এর মাধ্যমে আসলে কিন্তু আমরা যে আপনার কন্টামিনেশন হওয়ার চান্সটা বা বায়োসেফটি হুম, যে হুম, মেনটেন করাটা সেটা আমরা ইজিলি হুম, মেনটেন হুম। করে রাখতে পারতেছি। সেটা স্বাস্থ্য প্রকৌশলী বিভাগ আইডিএসসি এর সাথে কথা বলে আইডিএসসি এর সম্মতি নিয়েই কিন্তু এটা আমাদেরকে এস্টাবলিশ করে দিয়েছে অর্থাৎ ল্যাবের ভিতরে। ইমরান ভাই, আপনি যেটা বলতে চাইছেন যে আমাদের কাছে আমরা চাই না বা আমরা আশাও করি না বা আমাদের এ ধরনের কোনো চিন্তা ভাবনাও নেই, এ ধরনের চিন্তা ভাবনা আমাদের না আসুক, কিন্তু 20 মিনিটের একটা ডেঞ্জার পিরিয়ড থেকে যাচ্ছে কি? না না, 20 মিনিটের ডেঞ্জার পিরিয়ড থাকবে না আপনার এটাতে। আপনার যে সময় আমাদের ল্যাবের ভিতরে যে যারা ম্যান পাওয়ার কাজ করছেন তারা হচ্ছে আপনার সেই সময়টাতে, আপনি একটু জিনিস চিন্তা করে দেখেন, কথার কথা আমার 500টা স্যাম্পল আসলো, সেই 500টা স্যাম্পল কিন্তু আপনার মোটামুটি তারা কিন্তু 48 আওয়ার্স আগে নেগেটিভ রিপোর্ট নিয়ে এখানে আসতেছেন। সেই হুম, হুম, 500টা স্যাম্পলের মধ্যে থেকে সর্বোচ্চ হয়তো বা এখান পর্যন্ত আসতে হুম, হুম। পুনরায় তারা এখানে স্যাম্পল দিচ্ছেন। সেই স্যাম্পল পর্যন্ত আসতে হয়তো বা 500টার মধ্যে একটা বা দুইটা পজিটিভ হলে হতে পারে, হতে পারে। হতে পারে। তো নেগেটিভের চান্স, নেগেটিভ কিন্তু মনে করেন বাকি 497টাই কিন্তু নেগেটিভ। যে হুম, হুম। দুই একটাতে প্রবলেম আপনি বলতেছেন সেটা আমাদের বায়োসেফটি ক্যাবিনেটের ভিতরেই হেপা ফিল্টার আছে, সেই হেপা ফিল্টার দিয়ে আপনার বায়োসেফটি ক্যাবিনেটের ভিতরেই সেটা ওই ইয়া থেকে কিন্তু বের হচ্ছে না, আপনার এই ক্যাবিনেট থেকে ক্যাবিনেট থেকে বেরোচ্ছে বের না। হচ্ছে না। জি। আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট যারা এখানে কাজ করছেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফ্লেবোটোমোলজিস্ট যারা কাজ করছেন, তারা কিন্তু আপনার ওই যে যেটা বললাম যে 20 মিনিট যখন ইউবিলেট চালু করে রাখা হয় ওই সময়টাতে কিন্তু তারা ওইখানে থাকছেন না। তারা কিন্তু ওই সময়টাতে বের হয়ে আসতেছেন একটা আপনার মেশিনে স্যাম্পল ওঠার পরে, ওই সময়টা করার পরে আপনার যে সময়টাতে আপনার কাজ শেষ আমি হয়ে গেল যতটুকু তারা বুঝি কিন্তু বের ইমরান হয়ে ভাই, যাচ্ছে। আমরা যে রিজেন্ট গুলো ব্যবহার করি করোনার স্যাম্পল পরীক্ষার জন্য, সেটাও জি, এক ধরনের করোনার জীবাণু বা ভাইরাস। হ্যাঁ, এটা ঠিক বলেছেন আপনার যে আমাদের যেটা নিয়ে আমাদের কাজ করতে হয় সেটাও আপনার এক ধরনের
আপনার জীবাণু বলেন, যদি আপনি বাংলা ভাষা বলেন, হ্যাঁ এটা জীবাণুর মতোই ধরতে পারেন। তো সেটা যেটা বললাম যে সেটা আপনার যখন আমাদের আহ আপনার ইয়াতে চলে যায়, আমাদের ল্যাবে যখন চলে যায়, সেটা কিন্তু সেভাবেই স্যাম্পলটা কিন্তু আপনার ওভাবে কিন্তু আমরা র্যান্ডমলি আমরা খালি ভাবে নিয়ে যাই না, ঠিক আছে? ওইটাতে আমাদের র্যাপ আপ করেই নিয়ে যাওয়া হয়। জি র্যাপ আপ করে নিয়ে যাওয়া হয়, এবং সেটা সেরকম আহ, মেনটেন করে মানে সেফটি মেনটেন করেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ইন বিটুইন আপনার কোনোভাবেই এখানে কন্টামিনেশন হওয়ার কোনো সুযোগ থাকে না। হয়তো সুযোগ নেই। ধন্যবাদ ইমরান ভাই। অপূর্বদা, আপনি শুনছিলেন ইমরান ভাইয়ের কথা, আপনি এই বিষয়ে যদি কিছু মন্তব্য করতে চান, তারপর আমি আবার ইমরান ভাইয়ের কাছে যেতে চাই। না, সেটা একটা লক্ষণীয় বিষয়। সেটা হচ্ছে যে আমাদের এখানে আরটিপিসিআর মেশিনে টেস্ট করতে যে প্রবাসী শ্রমিকরা যাচ্ছেন, আহ, তারা প্রত্যেকেই কিন্তু একবার করে করোনা টেস্ট করা, আমি যদি ঠিক বলে থাকি। এবং 48 ঘন্টা আগে। নেগেটিভ যাদের আছে তারাই শুধুমাত্র এখানে এসে আবার স্যাম্পল দিচ্ছেন, তাই তো? রিস্যাম্পল দিচ্ছেন। জি জি। এবং এই সময়টিতে আমাদের যেটি সম্ভাবনার বিষয় রয়েছে যে বা সতর্ক থাকার বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে অবশ্যই ওই অন্তত বিমানবন্দর এলাকায় যখন আপনি প্রবেশ করছেন, যে কেউ যখন প্রবেশ করছেন অবশ্যই তার মাস্কটি পরবেন, এটি সবচেয়ে জরুরি। হাত পরিষ্কার রাখতে হবে, মাস্কটি ভালো মতো পরতে হবে। মাস্কটি পরলাম মানে এইভাবেই না, মাস্কটি মাস্কের মতো করে পরতে হবে যেন নাক এবং মুখের মধ্যে দিয়েই সংক্রমণটা হয়। কাজেই সেই জায়গায় যদি আমরা সচেতন থাকি, তাহলে একজনও যদি সেখানে করোনায় সংক্রমিত থাকে, এখানে একটি বড় সম্ভাবনার কথা যেটি উঠে এসেছে আজকের আলোচনায়, সেটি হচ্ছে যে পুরো বিমানবন্দর এলাকাটি শীতাতপ নিয়ন্ত্রণ, এবং আমরা জানি যে বদ্ধ জায়গা একটি। বদ্ধ জায়গা। কাজে সেখানে একজনও যদি সংক্রমিত হয়, সেখান থেকে কিন্তু 50 জন 100 জন সংক্রমিত হতে বেশিক্ষণ সময় লাগবে না। কাজেই প্রত্যেকেরই নিজ নিজ স্বার্থেই তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এবং এই সাবধানতার কোনো বিকল্প নেই আসলে। যে ভলান্টিয়াররা রয়েছেন তারা যেন অবশ্যই এই নিয়মগুলো মেনে চলেন। তারা তো আর প্রতিদিন টেস্ট করছেন না, যে ভলান্টিয়াররা রয়েছে সেখানে আমাদের প্রবাসী শ্রমিক যারা রয়েছেন, তারা আসছেন, বাইরে থেকে আসছেন, এসে তাদের মধ্যে এক ধরনের তাড়না রয়েছে। যত তাড়াতাড়ি চেষ্টা তারা করতে পারে, কাজেই চেষ্টা করবে তারা যত যেভাবে হোক আমার নামটি আগে দেখ, আমার টেস্টে আগে হোক, এরকম ভাবেই। আমরা যেমন ইমরান ভাইয়ের পেছনে অনেককে দেখতে পাচ্ছি। অর্থাৎ তালিকা ভঙ্গ করার এক ধরনের প্রবণতা মানুষের সবসময় থাকে। এক ধরনের প্রবণতা থাকে, কাজে তাড়াহুড়া করার প্রবণতা থাকতে পারে। আর আমরা জানি না যে 6টা ল্যাবরেটরি যেহেতু, আবার ল্যাবরেটরি গুলার মধ্যে কি আলাদা আলাদা প্রতিযোগিতা থাকবে কিনা? নিশ্চয়ই প্রতিযোগিতা থাকতে। 6টা ল্যাবে 12টা মেশিন, আমি যতদূর জানি 6টা ল্যাবে 12টা মেশিন, একটি মেশিন একেবারে 92টি করে পরীক্ষা করতে পারে, এবং রিএজেন্ট সহ সেই পরীক্ষার সর্বনিম্ন সময় বোধহয় আমি ভুল করে না থাকলে 3 ঘন্টা। জি ইমরান ভাই, আমি ঠিক বলছি তো? জি। ঠিক অপূর্বদা, বলেছেন। আপনি আর বলুন। এখানে অপূর্বদা যেটা বলেছেন, আসলে এখানে প্রতিযোগিতার কোনো সুযোগ নেই। এখানে আমরা হয়তোবা 6টা ল্যাব ভিন্ন নামে এসে কাজ করা শুরু করেছি, কিন্তু এখন কিন্তু আমরা সেন্ট্রাল ল্যাব, আমরা এখন একটাই ল্যাব। আমাদের যেখানে যাত্রী আসতেছেন, আমরা এট এ টাইমে ম্যান পাওয়ার প্রত্যেকে কিন্তু একই সময় আপনার প্রত্যেকের প্রতিনিধিরা একসাথে মিলিত ভাবেই তার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করছেন, তাকে গাইড করে আপনার স্যাম্পল কালেকশন বুথে নিয়ে যাচ্ছেন, সেখান থেকে আবার উনি স্যাম্পল দিয়ে ওয়েটিং এ বসে আছেন, সম্মিলিতভাবে রিপোর্ট ডেলিভারি হচ্ছে। আবার যখন স্যাম্পলটা নিচে ল্যাবে যাচ্ছে, তখন কিন্তু আপনারা একজন প্রতিনিধি কাজ করছেন না, যে স্যাম্পলটা আমরা পাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা মেডিকেল টেকনোলজিস্ট এট এ টাইম আপনার সেভাবে কিন্তু আমরা ওইখানে কাজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে কনফ্লিক্ট তৈরি হওয়ার বা ওই প্রতিযোগিতা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এখানে আমাদের মনে রাখতে হবে এটা আপনার বিজনেস পারপাস, এটা আমরা অস্বীকার করব না, কিন্তু সবচেয়ে আগে কিন্তু আমরা এখানে ন্যাশনকে সার্ভ করতে এসেছি, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি বর্তমানে। এখানে কোনো বদনাম কিন্তু আমাদের বাংলাদেশের বদনাম। আমরা চাই না যে আমাদের কোনো কর্মকাণ্ডে আমাদের যাতে আমরা এয়ারপোর্ট, বাংলাদেশ এয়ারপোর্ট বলেন, বা আমরা যাতে ব্ল্যাক লিস্টেড হই, এরকম কোনো কাজ কিন্তু আমরা করবো না। আমাদের রেপুটেশনের ব্যাপার এখানে জড়িত, সমগ্র বাংলাদেশের রেপুটেশন এখানে জড়িত। তো আশা করি এই ধরনের কোনো ভয় বা এই ধরনের কোনো আপনার শঙ্কা, আমি বলবো এটার কোনো সুযোগ আসলে ইনশাল্লাহ আমরা রাখিনি। এটা আমরা 100% জোর দিয়ে বলতে পারবো। ধন্যবাদ ইমরান ভাই। আমি ইমরান ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে চাই যে ইমরান ভাই যেহেতু বলেছেন যে উনারা এই কাজটি করতে এসে কোনো ধরনের অপমানের ভাগিদার হতে চান না, ব্ল্যাক লিস্টেড হতে চান না। অপূর্বদা, আপনার যদি মনে থাকে
যেই 21টি মতান্তরে 23টি কোম্পানি এই কাজটি করতে চেয়েছিল, তাদের মধ্যে এখন যারা কাজ পেয়েছে তাদের অন্তত 2টি প্রতিষ্ঠান আছে যারা ইতিপূর্বে করোনা টেস্টের জন্য যাদের লাইসেন্স রদ করে দেওয়া হয়েছিল, করোনা টেস্ট থেকে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল, যাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল, অন্তত 2টি কোম্পানি আছে এখন যারা 6টি কোম্পানি এখানে কাজ করছে। এই 21টি বা 23টি কোম্পানির মধ্যে কেন যারা ব্ল্যাক লিস্টেড ছিল করোনা পরীক্ষার ক্ষেত্রে তাদেরকে কেন দিতে হলো, আপনার কি মনে হয়? এটি তো একটি বড় প্রশ্ন। আপনি যে কথাটি বলেছিলেন যে কেনই বা এরকম 1 মাস সময় যেহেতু পাওয়া গেল, তাহলে সরকারিভাবে মেশিন স্থাপন না করে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কেন দেয়া হলো, এর এর পেছনে যে কিন্তুটি রয়েছে একদম সেই ধরনের কিন্তুই রয়েছে যে যাদেরকে ব্ল্যাকলিস্টেড করা ছিল সে ধরনের প্রতিষ্ঠানকেও 23টি কোম্পানি আমি আরেকটু ক্লারিফাই দেই, সাময়িকভাবে ব্ল্যাক লিস্টেড ছিল। সাময়িকভাবে ব্ল্যাকলিস্টেড ছিল, যাই হোক সাময়িকভাবে ব্ল্যাকলিস্টেড ছিল, তার মানে ব্ল্যাকলিস্টেড ছিল নিশ্চয়ই কোনো একটা কারণে, জি জি জি, নির্দিষ্ট কোনো কারণে। তো অবশ্যই সেই নির্দিষ্ট কারণের 23টির মধ্যে 6টি যদি নেওয়া হয়, তাহলে সেই ব্ল্যাকলিস্টেড কোম্পানি 7টি ছিল, একটি কোম্পানি তার নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। কেন নিতে হবে? আমার আসলে সেই সূত্রটি জানা নেই। নিশ্চয়ই এর পেছনে নিশ্চয়ই সুনির্দিষ্ট কারণ রয়েছে। এটা হয়তো মন্ত্রণালয়ের যদি সংশ্লিষ্ট কেউ জয়েন করতো আমাদের সাথে। আমি ইমরান ভাই যেটি বলেছে সেটি আসলে আমার কাছে মনে হয়, যেহেতু এই ব্যাপারটা পুরোটাই আমাদের দেশের সম্মান জড়িত, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু যদি আমরা সচেতন হতাম, অন্তত ব্ল্যাকলিস্টেড কোম্পানিগুলো যদি এখানে যুক্ত না হতো তাহলে বোধহয় ভালো হতো। আমি তাদের নাম নিতে চাই না। জি, আমি এখানে একটু ব্যাপার ক্লিয়ার করতে চাই। জি হয়তোবা জি আমি জি, পিছনের কথা কেন হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি, এটা হয়তোবা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সবাই ব্যাপারটা অলরেডি ক্লিয়ারিফিকেশন করেছে। সেটা হচ্ছে আপনার বর্তমানে যারা কাজ পেয়েছে তাদের কিন্তু আপনার প্রত্যেকের কিন্তু এখন 100% তারা সক্ষমতা সম্পন্ন এবং তাদের কাজ করার যোগ্যতা অবশ্যই আছে, অবশ্যই তাদের আছে, সেক্ষেত্রে কিন্তু কাজটা পাওয়া। আগের ক্ষেত্রে আপনার তাদের কিছু হয়তোবা ড্রব্যাক থাকতে পারে, যে কোম্পানির নাম আপনি বলতেছেন, তো জি তাদের কিন্তু সেটা শুধরিয়ে কিন্তু তারা অন্যান্য সবার সাথে কিন্তু তারা অকশনে বা বিডে অংশগ্রহণ করেই কিন্তু তারা কাজটা পেয়েছে। তো এখন আমার মনে হয় ওই পিছনের বিতর্ক না টেনে নেওয়াটাই ভালো হবে, যেহেতু এখন আমরা সামনে চিন্তা করছি যে সবাই অবশ্যই অবশ্যই ইমরান ভাই, এই বিতর্ক আমরা সম্মিলিতভাবে করতে চাই না, জি জি কিন্তু কাজটা আমরা কিভাবে যেহেতু সুন্দর করব। ব্যাপারটা আমার দেশের সম্মানের সাথে জড়িত, তখন জি। একটু বেশি সাবধানতা বোধহয় এমনিতেই চলে আসে, যে কারণে এই প্রসঙ্গটা আসা। যাই হোক ইমরান ভাই, আমি সামনের প্রশ্নটি করতে চাই আপনাকে, এর পরের প্রশ্নটি, সেটা হলো এয়ারপোর্টে যারা করোনা পরীক্ষার জন্য 6 ঘন্টা আগে অপেক্ষমান থাকবেন, তাদেরকে যে জায়গাটায় অপেক্ষমান রাখা হবে, আমি যতদূর জানি সেই জায়গাটিতে একসাথে 100 থেকে 150 জন মানুষ বসতে পারে। আজকে প্রবাসী শ্রমিক যারা যাচ্ছে তাদের পরিমাণ অনেক কম, কিন্তু একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, সেটা সপ্তাহখানেক পরেই, যখন একদিনে 8 থেকে 900 জন মানুষ বাইরে যাবেন। সেক্ষেত্রে কোনো একজন যদি পজিটিভ হন, তারা যেখানে অপেক্ষমান হিসেবে থাকছেন সেখান থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা আপনি কতটা মনে করেন? এটা একটা আমি তো আপনাকে ইউনিভার্সালি একটা অ্যান্সার দেই। আসলে আপনি তো যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলেন, অপূর্ব দাদা যেটা বলছিল, আপনি যদি সঠিকভাবে মাস্ক না পরেন, মাস্ক পরলেন কিন্তু সেটা পরার মতো হলো না, আসলে আপনি আসলে যে জায়গাতেই থাকেন না কেন আপনার তো এফেক্টেড হওয়ার চান্স থাকে, এবং আপনি নিজেও যেমন বিপদে থাকতেছেন, আপনি অন্যকে বিপদে ফেলাচ্ছেন। এটা এখন আপনাকে ওইভাবে আপনি কিভাবে কন্ট্রোল করতে পারবেন? আপনি যেখানেই যান না কেন, ছোটখাটো একটা গ্যাদারিং, কথার এই কথা। দায়টা কিন্তু আমি সম্পূর্ণভাবে শ্রমিকদের ঘাড়ে দিয়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণভাবে শ্রমিকদের ঘাড়ে এই দায়টা দিতে পারি না, না, কর্তৃপক্ষের কিছু এটা দায় থাকে। অবশ্যই দায় থাকবে, সে অনুসারে সিভিল এভিয়েশন আমাদেরকে, স্বাস্থ্য অধিদপ্তর বলেন, স্বাস্থ্য বিভাগ, বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ, তারপর সিভিল এভিয়েশন, সবার সাথে আমরা ব্যাপারটা নিয়ে কথা বলেছি। ওনারাও যথেষ্ট কনসার্ন এই ব্যাপারটা নিয়ে, এবং এনারা কিন্তু দৃশ্যমান ভাবে আমাদেরকে জায়গা দিয়েছেন। এভিয়েশনের কিন্তু আপনার কিছু রুলস থাকে, কিছু রেগুলেশন থাকে, কমপ্লায়েন্সের কিছু ব্যাপার থাকে, সেই হিসাবে কিন্তু আমরা আরো কিছু বিকল্প জায়গা, আমাদের স্বাস্থ্য বিভাগের সামনে কিছু জায়গা আমি আছে। এই কথাটি আপনার কাছে জানতে চাই, আপনাদের তরফ থেকে বোধহয় বলা হয়েছিল তাঁবু টাঙিয়ে খোলা জায়গায় তাদেরকে অপেক্ষমান রাখতে, কারণ আমরা যতদূর জানি খোলা জায়গায় করোনা ছড়ায় কম বদ্ধ জায়গার তুলনায়। এটা কেন করা হলো না, আপনার কি মনে হয়?
আসলে আপনার এটা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষই মনে হয় ভালো বলতে পারবেন। যেটা আসলে এটা হতে পারে আপনার যেটা যে বাইরে আপনার তাঁবু খাটিয়ে যে সেখানে ওয়েটিং একটা লাউঞ্জ করা, জি। সেখানে অনেক কিন্তু আপনার স্থাপনার ব্যাপার থাকে। যেমন তাঁবু খাটিয়ে দিলেই হবে না, সে তাঁবুটাকে আপনার করার মতো সিস্টেম করতে হবে, সে তাঁবুর ভিতরে আপনার ওয়াশরুমের ব্যবস্থা থাকতে হবে। তারপর কথা হচ্ছে কিছু ভিআইপি সিআইপি টাইপ মানুষ থাকেন নর্মাল মানুষের সাথে, আমি কাউকেই হুম ছোট হুম। করছি না, তাদের জন্য অবশ্যই আপনার দেখা অবশ্যই। যাচ্ছে, না, তাদের ক্ষেত্রে ভিআইপিদের দেখা যাচ্ছে আপনার ভিআইপিদের জন্য কিন্তু আমার আলাদা এয়ারপোর্ট রয়েছে। আপনি যদি বাইরে আই মিন ওয়েটিং আই এর মিন কথা বলতেছেন, হ্যাঁ তা আলাদা ঠিক আছে। টার্মিনাল রয়েছে। আমি জি, দুঃখিত, আলাদা আচ্ছা টার্মিনাল ঠিক রয়েছে আছে, তাদের জন্য। হ্যাঁ ঠিক আছে, ওটা আমি মেনে নিলাম। কিন্তু আপনার যেটা বললাম একটা তাঁবুর ক্ষেত্রে সেখানে কিন্তু আপনার ওয়াটার সাপ্লাই বলেন, ইলেকট্রিসিটি সাপ্লাই বলেন, তারপর হচ্ছে তার ওয়াশরুমের কথা বলেন, এই সময়গুলিতে কিন্তু এই একটা অস্থাপনায় যেটা আমাদের জায়গার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু আপনি এত এই ইজিলি ক্ষেত্রে ভাবে সেগুলি ডেভেলপ এখন করতে এখন পারবেন না। যারা শ্রমিক এখানে যারা অপেক্ষমান থাকবেন তাদের ক্ষেত্রে কি আলাদা করা হয়েছে? তাদের ওয়াশরুম বাথরুম এসব কি আলাদা করা হয়েছে? ওয়াশরুম বাথরুম আসলে আমাদের এখানে ওভাবে আসলে ইয়া করা হয়নি। এটা হচ্ছে আপনার যেখানে আমাদের ওরা অপেক্ষমান আছেন সেখানেই যে আপনার ওয়াশরুম আছে সেই ওয়াশরুমই তারা ব্যবহার করছেন। এখন আপনার যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে জি। আউটসাইডের ওয়েটিং এরিয়াতে যদি আমরা ওদেরকে বসাতে চাইতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু সময়ের ব্যাপার, যেটা আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল, যে আমাদের দ্রুত সময় শুরু করতে হবে। সেই হিসাবেই কিন্তু আপনার ওই স্থাপনাটা অস্থায়ীভাবে ওইখানে এত অল্প সময়ের মধ্যে এত সুশৃঙ্খল ভাবে করাটা পসিবল ছিল না। যে কারণে কিন্তু এটা আবার ল্যাবটা ভিতরে চলে আসলো, সম্পূর্ণ সেটআপটা ভিতরে চলে আসলো। তো সেই হিসাবে আপনার দেখেন ওদেরকে কিন্তু আসলে আপনি, আমাদের ইচ্ছা ছিল কিন্তু আমাদের সীমাবদ্ধতার কথা কিন্তু চিন্তা করতে হবে। আর এটার ভিতরে এখন যেহেতু চলে আসছে, সেটা কিভাবে মেনটেন করা যায় এই জিনিসটা আমার মনে হয় কাজ করার আপনার এটা সুযোগ আছে। এটাকে আমরা সিভিল এভিয়েশনের আমি সাথে যেটা বসে। আপনার কাছে আমি যেটা বলেছিলাম একটু আগে আপনাকে প্রশ্ন করার সময়, যে আপনি তো নিজেও জানেন যে আজকে এটা সংখ্যাটা হয়তো 100 জন বা 200 জন। 100 জন, জি। হ্যাঁ, পরবর্তীতে সেটা একটা, জি, সেটা কিন্তু 1000 জন হয়ে যাবে, হয়ে খুব যাবে, জি। দ্রুতই হয়ে যাবে। তখন সেক্ষেত্রে কি আশু কোনো পদক্ষেপের কথা চিন্তা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ? অবশ্যই চিন্তা করছে তারা, আমাদের সাথে ওনারা টাইম টু টাইম সবসময় বসতেছেন, আমাদের 6 জন ল্যাবের প্রতিনিধির সাথে। আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট আছেন, আমাদের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট আছেন। প্রত্যেকে আমরা কিন্তু আন্তরিকভাবে কাজটা কিন্তু একজন করে বের করে পেশেন্ট, প্যাসেঞ্জারটাকে কিন্তু আপনার এখানে আসার থেকে শুরু করে তাকে ফ্লাইট উঠে দেওয়া পর্যন্ত টেস্টিং প্রক্রিয়া টক্রিয়া সব কমপ্লিট হয়ে, এটা কিন্তু একজনের কাজ না। এটা কিন্তু সম্মিলিত ভাবে, যেহেতু সিভিল এভিয়েশনের হয়ে যাচ্ছে, স্বাস্থ্যের এখানে পার্ট আছে, প্রত্যেকের এখানে রোল প্লে করতে হবে। তো সেটা আমরা টাইম টু টাইম সব সময় দফায় দফায় আমরা নিজেদের মধ্যে বসে এই সলিউশন গুলি কিভাবে করা যায় আমরা কিন্তু সেগুলি নিয়ে কাজ করছি, এবং ইনশাল্লাহ একটা দৃশ্যমান কিছু আপনারা দেখতেও পাবেন। ধন্যবাদ ইমরান ভাই। অপূর্ব দা, আপনি শুনছিলেন সবকিছুই। আমি একটু আপনার কাছে জানতে চাই, আরব আমিরাত যখন এই নির্দেশনাটি দিয়েছিল প্রায় মাস খানেক আগে, এবং তার পরদিন থেকেই পাকিস্তান এবং ভারত তাদের সেই নিয়ম বা শর্ত অনুযায়ী প্রবাসী শ্রমিকদের পাঠাতে শুরু করেছিল। আমাদের এখানে বেসরকারি খাতে দেওয়ার পরেও প্রায় মাস খানেক লেগে গেল আমলাতান্ত্রিক জটিলতায়। এমনকি শ্রমিকরা কোথায় বসবেন, অপেক্ষমান থাকবেন, সেখানেও আমরা কিছু আমলাতান্ত্রিক জটিলতা দেখতে পাচ্ছি। আমাদের এয়ারপোর্ট ছোট, এটা কিন্তু উল্টো ভাবে বলা যায় যে আমাদের এয়ারপোর্ট ছোট, পুরোটা একটা বদ্ধ জায়গা। তো এখানে ছড়ানোর সম্ভাবনাটাও বেশি। এটার জন্য আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল। আপনি যদি সম্মিলিতভাবে এই ব্যাপারটা নিয়ে একটু মন্তব্য করেন। নিশ্চয়ই আরো সম্মিলিত ভাবে করা যেত, নিশ্চয়ই আরো তড়িৎ বেগে হয়তো করা যেত। সেখানে অনেকদিন দেরি হলো, আমরা যে কথাটি শুধু বলছিলাম। দেরি না, আপনি এক ধরনের প্রবণতা দেখবেন যে সব বিষয়ে প্রধানমন্ত্রীকে সর্বশেষ হস্তক্ষেপ করতে হয়, তারপরে গিয়ে কোনো সমস্যার সমাধান হয়। এই যে এক ধরনের প্রবণতা শুরু হয়েছে, এবং প্রধানমন্ত্রী বলার পরও সেটা 1 মাস লেগে গেল, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এই যে পরস্পরের সাথে সমন্বয়হীনতা, আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করেন। সেই সমন্বয়হীনতা তো আছেই, সেই সমন্বয়হীনতার জায়গাটিতে আসলে নতুন করে বলার তো কিছু নেই। সেটি হচ্ছে যে এক ধরনের সমন্বয়হীনতা আমরা কিন্তু সবসময়ই দেখেছি। জি। সেটি করোনা শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি যে একটি হসপিটাল স্থাপন, দেখা গেল যে হসপিটাল স্থাপন করে আবার হসপিটাল বন্ধ করে দেওয়া হলো, আবার হসপিটাল নতুন করে স্থাপন করা হলো। এখন হসপিটাল গুলোতে অনেক বেড ফাঁকা।
সেটি তো আছেই। আর এখানে আরটিপিসিআর ল্যাবটি বিমানবন্দরে স্থাপনের ক্ষেত্রে যে জটিলতাগুলো ছিল, সেই জটিলতাগুলোর মধ্যে বড়টা ছিল সেটা হচ্ছে যে সরকারের কারা এই নতুন ভাবে একটি অ্যাডমিনিস্ট্রেশন চালাবে বা নতুন ভাবে এই সেন্টারটি চালাবে, এই ধরনের একটি ম্যান পাওয়ার আবার সরকারের মধ্যে তৈরি করতে হবে এবং যাদেরকেও এখানে নতুন করে পোস্টিং দিতে হবে, তারপরে ওইখানে দিতে হবে। সেইখানে আসলে প্রাইভেট সেক্টরে এটাকে দিয়ে দেওয়া, এই জায়গাটিতে তো একটু আমলাতান্ত্রিক সমস্যা তো একটু হবেই। সরকারের একটি পর্যায়ে নিশ্চয়ই এটি নিয়ে অনেকবার আলাপ আলোচনা তাদের করতে হয়েছে, মন্ত্রণালয়ে বসতে হয়েছে এবং যে কারণে হয়তো একটু দেরি হয়েছে। তো তারপর আমরা মনে হয় যে একটু দেরিতে হলেও যদি এই যে ইমরান ভাই যে কথাটি বলছিল যে ওয়েটিং স্পেসটি যদি আরেকটু পর্যাপ্ত করা যায়, তাহলে নিশ্চয়ই এই জায়গাটি থেকে আমরা বেরিয়ে আসতে না, পারবো। অবশ্যই, কারণ ইমরান ভাইও আমার সাথে একমত হবেন, অপূর্বদা আপনি একমত হবেন, এটা কিন্তু অনেক বড় রিস্ক ফ্যাক্টর আমাদের জন্য। আমরা সামগ্রিকভাবে যে কারণে এই আরটিপিসিআর ল্যাব করছি, যে কারণে এই শর্তটা পূরণ করছি, সেটা যদি আখেরে গিয়ে সব ভন্ডুল হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছুর কোনো মানে থাকলো না। তা তো অবশ্যই, যদি দেখা যায় যে এতে করে আরো ক্ষতি বাড়ছে, জি। আহ, তাতে করে নিশ্চয়ই আমাদের জন্য ভাবতেই হবে সেটা। অবশ্যই। পরিস্থিতি অপূর্বদা, আমার হাতে সময় একদমই নেই, আমাকে আজকে এখানেই শেষ করতে হবে। অপূর্বদা এবং ইমরান ভাই, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ইমরান ভাই, আপনাকে আরো বেশি করে ধন্যবাদ, কারণ আপনারা এই কাজগুলো করছেন, প্রবাসী শ্রমিকদের পাঠাচ্ছেন, আমাদের রেভিনিউ আনার ক্ষেত্রে তাদের অনেক বড় অবদান আছে। নিশ্চয়ই আপনারা সততার সাথে এবং নিষ্ঠার সাথে এই কাজটি করবেন, সেই প্রত্যাশাই করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।